Hello everyone, my name is Shomodit Ponde, second year EC from Kuchbihar Government Engineering College. Welcome to Makeout Women. তো আজ আমরা যেটা করতে যাচ্ছি, আজ আমরা মডিউল 1 এরই লেকচার 2 করতে যাচ্ছি, যেখানে আমরা আলোচনা করব এনার্জি লেভেল ডায়াগ্রাম সম্পর্কে এবং দেখবো হচ্ছে ফ্রি পার্টিকেল মানে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে ডিরাইভ করা বিভিন্ন ফ্রি পার্টিকেলের যেটা অ্যাপ্লিকেশন সেটা আমরা দেখবো এবং দেখবো শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও উইদাউট ইন এ ডিলে। তো ফার্স্টলি আমরা যেটা ডিসকাস করবো সেটা জিজ্ঞাসা করবো আগের দিনে যে হোমওয়ার্ক কোশ্চেন ছিল সেটা আমরা ডিসকাস করতে চলেছি। সবার আগে যে কি কি কোশ্চেন ছিল সেগুলো আমরা আগে ডিসকাস করবো। ফার্স্টলি যেটা ছিল সেটা হচ্ছে শ্রোডিঙ্গার নিচের কোনটি শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখানে দেখতে পাচ্ছ প্রথমটি আছে প্ল্যাঙ্কের যে ইকুয়েশন, তারপরটা আছে আইনস্টাইনের ইকুয়েশন। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েভ ফাংশন আছে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হওয়া লাগে। তো এই যে ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা আজকে ডেরাইভ করবো। আজকে তোমরা দেখতে পারবে এটাকে বলা হয় অপারেটর ফর্ম অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন। কিছুক্ষণ পরে দেখতে পারবে। নেক্সট যেটা আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই পজিশন এন্ড মোমেন্টাম যদি ইকুয়াল হয় সেই ক্ষেত্রে আনসার্টেনিটি ইন ভেলোসিটি কি হবে। তো এই সেটা হবে ইকুয়েশন 2 মানে বি। এটা এখনই আমরা ডিরাইভ করবো। এটাই সেম কোশ্চেন 2023-এও আসছিল, কিন্তু 5 নম্বরের জন্য। তো সেটা তোমাদের আমরা দেখাবো এখনই। নেক্সট যেটা কোশ্চেন দেখতে পাচ্ছ, ডিউরিং দ্য মোশন ইফ সেন্টার অফ গ্র্যাভিটি অফ মলিকুল চেঞ্জেস দ্য মলিকুল প্রডিউসেস কি। এটা মনে রাখো, এটা ট্রানজিশনাল এনার্জি আসে, এটা হয়। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখো। নেক্সট, in the kinetic energy of an electron is increased to 4 times the wavelength of the de Broglie wave associated with it becomes কি। সেটা হবে হাফ। কেমন করে হবে? আমরা কি জানি যে কাইনেটিক এনার্জি কি হয়, কাইনেটিক এনার্জি কি হয়, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। তাহলে কি হচ্ছে, যদি কাইনেটিক এনার্জি যদি আমার 4 টাইমস হয়, তাহলে আমার নিশ্চয়ই এই পুরো মালটাও 4 টাইমস হচ্ছে। মানে এই পেছনে যে মালটা আছে, মাস আমাদের সবসময় কি হয়, মাস আমাদের কনস্ট্যান্ট থাকে। মাস, ইলেকট্রনের মাস কি কোনো চেঞ্জ হতে পারে যে হ্যাঁ এখন ইলেকট্রন মাস একটা, আরেকটা ইলেকট্রন মাস 5 মিনিট পরে আরেকটা? কোনো হতে পারে না। তো নিশ্চয়ই এখানে ভ্যারি করছে কি, ইলেকট্রনের যে বেগটা সেটাই ভ্যারি করছে। তাহলে কিতে ভ্যারি করছে? ফোর এখানে দেখতে 4-এ ভ্যারি করছে। আর এখানে দেখতে পাচ্ছ আছে স্কোয়ার, তাহলে বলতে পারি যে এটা আমরা টু 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 দি পাওয়ার স্কোয়ারে ভ্যারি করছে। আবার আমাদের জানি কি ওয়েভ, এখানে বলতে ডিব্রগলি ওয়েভ লেন্থ। আমরা ডিব্রগলি ওয়েভ লেন্থ কি জানি? ডিব্রগলি ওয়েভ লেন্থ আমরা জানি 1/, সরি, আমার এইচ ডিব্লিউডব্লিউ ওয়েভ লেন্থ বলতে আমার H/mv। আমরা ডিব্লিউডব্লিউ ওয়েভ লেন্থের একটা ফর্মুলা দেখেছিলাম H/mv। তো এখানে mv² ছিল, যেটা 4 গুণ হচ্ছিল। তাহলে এখানে ভি কত হবে? ভি নিশ্চয়ই 2 গুণ হবে। তাহলে ভিটাকে যদি আমি রেস করি 1/, নিচে হবে 2, তাহলে এই রেসপেক্টে বাড়বে। তাহলে এদের কত হচ্ছে? আমার হাফ গুণ আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেনের দিকে যদি যাই, নাম্বার অফ ওয়েভস ইন অ্যান অরবিট আর, নাম্বার অফ একটা ওয়েভের ইন অরবিটে তা হচ্ছে n, এটা মনে রাখো। ইলেকট্রন ইন কে শেলের ক্ষেত্রে কোনটা ডিফার করে? কে শেল কি ছিল? কে শেল হচ্ছে আমাদের যে বৃহৎ মানে সবথেকে কাছের যে কক্ষ আছে এটাকে আমরা কে শেল বলতাম। কে শেলের ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার কত হতো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমার হতো 1। কে শেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে আমরা জানি, সবাই পড়েছিল যে কে শেলে শুধুমাত্র দুটো ইলেকট্রন থাকে। তো সেই ক্ষেত্রে কি কি হচ্ছে, আমাদের কোয়ান্টাম নাম্বার একটা হচ্ছে এন কোয়ান্টাম নাম্বার 1 হচ্ছে সাবশেল কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র আমরা জানি 1s হয়। শুধুমাত্র কি আছে 1s। আর 1s এর ক্ষেত্রে কি হয়, 1s এর ক্ষেত্রে হয় 0। আর 1s এর ক্ষেত্রে 0, জিরো জিরো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে কি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি হয়? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয় 0। তো এখানে এই তিনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিন্তু সেম হচ্ছে। তাহলে ডিফার কোথায় করছে? ডিফার করছে স্পিন কোয়ান্টাম নাম্বারে। আমরা কি জানি দুটো ইলেকট্রন, তাহলে একটার ক্ষেত্রে আমার প্লাস হাফ হচ্ছে, আর একটার ক্ষেত্রে আসবে হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, এই প্লাস আর মাইনাস হাফ, কারণ কি একটা ইলেকট্রন ধর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর একটা ধর ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে। এর জন্য আমাদের এখানে কিন্তু সমস্যাটা হচ্ছে। তো ডিফারেন্ট কোথায়? ডিফারেন্ট বলতে হবে স্পিনের ক্ষেত্রে ডিফার করছে। তো নেক্সট আমরা যেটা করছি, নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা যে ফার্স্ট কোশ্চেনে মনে আছে, আনসার্টেনিটি ইন পজিশন এন্ড মোমেন্টাম যদি ইকুয়াল হয় সেই ক্ষেত্রে আমাদের আনসার্টেনিটি ভেলোসিটি কি হবে। তো যদি ইকুয়াল হয়, আমরা কি ইকুয়েশনটা কি জানি যে ডেল পি ইকুয়াল টু, মানে এই গ্রেটার দেন ইকুয়াল টু H/4 পাই। এখানে শুধু আমরা ইকুয়াল টুটা কনসিডার করবো। এখানে তো হচ্ছে এন লেখা আছে, তো এন ধরে নাও এক্স, যেটা আনসার্টেনিটি ইন পজিশন। তো আনসার্টেনিটি পজিশন এন্ড হচ্ছে মুভমেন্টটা আমাদের সেম হয় বলে, মানে ডেল এন ইকুয়াল টু ডেল পি হবে। তো ডেল এন ডেল পি ইকুয়াল টু হলাম, ডাইরেক্ট ডেল পি বসে দিলাম, তাহলে এটা বলতে পারি আমরা ডেল পি স্কোয়ার, কারণ এন বসে তো লাভ নাই, সেখানে আমরা ভেলোসিটি পাবো না। পি থেকে আমরা ভেলোসিটি পাবো কেমন করে পাবো? ভেলোসিটি যে এম ভি, আমাদের কি মোমেন্টাম ইকুয়াল টু এম ভি, মাস ইন্টু ভলিউম। মাস ইন্টু ভলিউম, সেটাকে আমরা বলতে পারি এন এন ডেল ভি, কারণ এখানে মাস সবসময় কনস্ট্যান্ট থাকে কিন্তু ভিটা কিন্তু ভ্যারি করে, এই জন্য এখানে ডেল ইউজ করতে হবে। তো এম স্কোয়ার ডেল ভি স্কোয়ার, তো এখানে ডেল ভি স্কোয়ার ইকাল টু 1H/4 পাই এম স্কোয়ার নিচে এসে গেল। তো এখান থেকে যদি ভি বার করি তাহলে রুট করতে হবে, তো 4টা এখানে 2 হয়ে যাবে, এমটা এখানে এম হয়ে যাবে, তাহলে 1/2m √/H/পাই।
তো এটা কিন্তু আমাদের ইকুয়েশন এসে গেল। তোমরা যদি আগে আগে দেখো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবে যে আমরা সেম করেছিলাম। নেক্সট যেটা আমার নেক্সট যে কোশ্চেনটা সলভ করে সেটা হচ্ছে এই ইকুয়েশন আমরা বার করবো। আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন আগের দিন ডিরাইভ করেছিলাম, কত দূর পর্যন্ত ডিরাইভ করেছিলাম, আমরা এতদূর পর্যন্ত আগের দিন শ্রোডিঙ্গার ইকুয়েশন ডিরাইভ করেছিলাম। সেটা যদি আমরা একটু এদিক ওদিক করি তাহলে দেখতে পারবে এই ইকুয়েশনটা প্রুভ হয়ে যাবে। মোট কথা এটা শ্রোডিঙ্গার ইকুয়েশনই ছিল। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা, ক্যালকুলেট দ্য এনার্জি অফ দ্য ফোটন অফ লাইট, যেটা হচ্ছে এত অ্যামস্ট্রং ওয়েভলেন্থ আছে। নেক্সট আমাদের বলতে হবে সেটা কি ইট উইল ইট বি এবল টু ডিসোসিয়েট আ বন্ড, ডায়াটমিক মলিকুলার বন্ড সে কি ভাঙতে পারবে, যেটা কিনা এই ফোটনটা অ্যাবজর্ব করলো আর যার কিনা বন্ড এনার্জি কত ছিল 95 কিলোমিটার, তো 95 ক্যালোরি পার মোল। তো সর্বপ্রথম আমাকে এনার্জি অফ সে ফোটন বার করতে হবে, সেই একটু ফোটনের এনার্জি। তো ফোটনের এনার্জি আমরা কীভাবে করবো, আমরা এনার্জি অফ ফোটন কি জানি, আমরা এনার্জি অফ ফোটন জানি এইচ মিউ, মিউ ইকুয়াল টু জানি আমরা সি বাই ল্যামডা। তো এখানে ই ইকুয়াল টু সি বাই ল্যামডা, এখানে সি এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে আমার লাইটের স্পিড, অ্যান্ড ল্যামডা হচ্ছে আমার ওয়েভলেন্থ। ল্যামডা আমার ওয়েভলেন্থ কত দেওয়া আছে 2450 অ্যামস্ট্রং। তো অ্যামস্ট্রংটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি আসবে, আমরা জানি হচ্ছে 10⁻⁻10 হয়। তো এখানে একটু পয়েন্ট একটু আগিয়ে লিখলো 2.45 ইন্টু 10⁻⁷ করলো। তো এবার যদি আমরা এই ভ্যালুগুলো এই কোয়েশনে বসিয়ে দিই তাহলে দেখতে পাবো আমরা ভ্যালু পাবো 8.11 ইন্টু 10⁻⁻19 জুল। তো এবার পাচ্ছি কি আমরা জুলে পাচ্ছি, কিন্তু আমাদের এখানে কিসে বন্ড এনার্জি কম্পেয়ার করার জন্য আমরা কি চাই, ক্যালোরি পার মোল। তো এখানে আমরা কি করবো, ক্যালোরি পার মোলে সেটাকে কনভার্ট করে নেবো। তো আমাদের এই জিনিসটা ক্যালোরি পার মোল কনভার্ট করার জন্য আমাদের এই কনভার্টার জানতে হবে যে 1 জুল ইকুয়াল টু 2.39 ইন্টু 10⁻⁴ ক্যালোরি। ঠিক আছে, আর এটাকে পার মোল করার জন্য সেটাকে আমার 0.022 ইন্টু 10⁻23 পার মোল দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, তো দেন তাহলে টোটাল ক্যালোরি পার মোলে আমার কি কি আসবে, ক্যালোরি পার মোলে আসবে যে টোটাল যে আমার এনার্জি জুলে বাড়ালো সেটা ইন্টু হচ্ছে টু, এই যে আমার হচ্ছে কনভার্টার টু টু ইন্টু 2.39 ইন্টু 10⁻⁴ ক্যালোরি বাই হচ্ছে 1 জুল ইন্টু হচ্ছে আমার যে মোল সংখ্যা 0.022 ইন্টু 10⁻23। এটা যদি গুণ করে দিই তাহলে আমরা দেখতে পাবো সেখানে আমার ক্যালোরি বাড়া যাবে, সেটা 116 ক্যালোরি পার মোল। তা আমাদের বন্ড রেজোলিউশন এনার্জি কত ছিল 95, তাহলে 116 এর থেকে বড় না ছোট, অবশ্যই বড়। তার থেকে কি হচ্ছে, হ্যাঁ, সুতরাং এটা বন্ডটা কিন্তু সহজেই ভেঙে ফেলতে পারবে। ইয়েস, দ্য ফোটন ইজ এ ফোটন উইথ আ ওয়েভলেন্থ এত ইজ এনাফ টু ডিসোসিয়েট দ্য বন্ড অ্যাটমিক মলিকুল অ্যাজ ইটস এনার্জি ইজ গ্রেটার দেন দ্য বন্ড এনার্জি এত। তো নেক্সট আমরা যেটা করবো, নেক্সট আমরা করতে হচ্ছে এই কোশ্চেনটা, ক্যালকুলেট দ্য ডিব্রগলি ওয়েভলেন্থ অফ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টোন হ্যাভিং ভেলোসিটি অফ 1 সেন্টিমিটার অ্যান্ড মাস হলো এত 1 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে এত একটা ইলেকট্রনের বার করতে হবে, যেটা হচ্ছে এখানে মাস আর ভেলোসিটি দেওয়া আছে। তো কোনটা এর মধ্যে মিনিংফুল আছে, কোনটা মিনিং বহন করছে, যদি আমরা ক্যালকুলেট করে ডিব্রগলি ওয়েভলেন্থ আমরা দেখেছিলাম যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, সেটা যদি বসাই আমরা এখানে তো ফর্মুলা সব বসানোর পর দেখতে পাচ্ছি যে পরিষ্কার আমরা দেখতে পারবো যে ক্রিকেট বলের ক্ষেত্রে 6.6 ইন্টু 10⁻⁻33 আসবে। 10 টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার -33, মানে এটা কতটা ছোট তুমি এটা কল্পনা করো যে কতগুলো পেছনে 1 বাই কতগুলো জিরো, মানে এটা কোন বাই কতগুলা জিরো জিরো আসবে। খালি ইমাজিন করো, মানে 33টা জিরো, মানে এটা কতটা ছোট একটা সংখ্যা, মানে যেটা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপাই সম্ভব না। তো এটা একটা ইনসিগনিফিকেন্স, মানে কোনো সিগনিফিকেন্সই নাই এটা। সেই ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে আমার ক্যালকুলেট করে দেখতে হবে যে 1.21 ইন্টু -9 আছে, তো -10⁻⁹ এটাকে যদি আমরা মাইক্রোমিটারে ক্যালকুলেট করি তাও আমরা বার করতে পারবো 10⁻³ মাইক্রোমিটার, এরকম এবার আসবে। তো সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো, মানে ইজিলি এটাকে মেজারমেন্ট করা যেতে পারে। তো এটা সিগনিফিকেন্স রাখছে আমাদের কাছে, কিন্তু 10⁻33 নো সিগনিফিকেন্স। নেক্সট যে কোশ্চেনটা ছিল আমাদের, যে ইলেকট্রন কি ডুয়াল নেচার দেখায়, মানে পার্টিকেল আর ওয়েভ দুটোই আছে, সেটা আমরা এখানে দেখতে পাই। উত্তরটা পড়ে নিবে তাহলে বুঝতে পারবে। ক্রিকেট বলের কি কোনো ওয়েভ আছে, আমরা একটু আগে দেখলাম যে এত ছোট ওয়েভ লেন্থ হয়ে যাচ্ছে যেটা কোনো সিগনিফিকেন্সই রাখছে না, তো অবশ্যই এটা কোনো ওয়েভ থাকবে না। এখানে অ্যান্সারটা পড়ে নিবে, বুঝে যাবে। নেক্সট আজকে যারা শুরু করছি আমাদের নতুন টপিক, কি টপিক, যা সর্বপ্রথম আমরা শুরু করছি ওয়েভ ফাংশন। আগের দিন আমরা যে শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে ওয়েভ ফাংশন দেখলাম, কি ছিল আমাদের ওয়েভ ফাংশনটা, ওয়েভ ফাংশন ছিল আমাদের ফাই। তো সেই ফাই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, হোয়াট ইজ দ্য ওয়েভ ফাংশন। ফার্স্টলি যেটা ওয়েভ ফাংশন যেটা আছে, ওয়েভ ফাংশন আমাদের রিপ্রেজেন্ট করে কি, একটা অ্যামপ্লিটিউড ফাংশন, যেটা সেই ফাংশন থেকে আমরা কি বুঝতে পারি, সেই ফাংশন থেকে বুঝতে পারি যে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাদের কিরকম, তার যে শেপটা, তার যে রিলেশনগুলো, তার যে প্রপার্টিসগুলো, সেটা আমরা বুঝতে পারবো এই ফাংশনের মাধ্যমে। যদি আমরা এই ফাংশনের স্কোয়ার করি, ইন কোয়ান্টাম মেকানিক্স যদি আমরা এই ফাংশনটা স্কোয়ার করি, মানে মড ফাই স্কোয়ার, যদি আমরা এই ফাংশনটারই যদি আমরা মড ফাই স্কোয়ার করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা একটা টার্ম পাবো যেটা কি কি নির্দেশ করবে, যে সে একটা পার্টিকেলকে স্পেসিফিক কোনো পয়েন্টে পাওয়ার প্রবাবিলিটিকে নির্দেশ করবে, যেটাকে আমরা বলছি হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। এই প্রবাবিলিটি ডেন্সিটি
কে আরো কিছু ভাবে আমরা কি করেছি যে আনসেন্ট্রিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের প্রিন্সিপাল থেকে আমরা পড়েছি যে প্রেসাইজলি কোনো বোথ পজিশনের মোমেন্টাম একসাথে মেজার করা যায় না, সাইমultaneously মেজার করা সম্ভব না। তো এর থেকে বন নামে একজন বিজ্ঞানী ছিলেন, কি প্রপোজ করে যে এই যে প্রবাবিলিটি ডেন্সিটি আছে মানে হচ্ছে মড ফাই স্কোয়ার, এটা কি করে এই জিনিসটা পার্টিকেলের একটা লোকেশন এট এনি মুভমেন্ট আমাকে বলতে পারে। যদি ফাই একটা কমপ্লেক্স নাম্বার হয়, মানে একটা কমপ্লেক্স হয়, আর যদি তার কনজুগেট কমপ্লেক্স ফাই স্টার হয়, তো কনজুগেট কমপ্লেক্স বলতে কি বোঝাচ্ছে যে ধরো একটা কমপ্লেক্স কি আছে আমার এ, একটা কমপ্লেক্স নাম্বার আমরা জানি যে আই বি, তাহলে আরেকটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে এ মাইনাস আই বি, মানে প্লাস মাইনাস কনজুগেট পেয়ার আমরা সবাই জানি যে কমপ্লেক্স নাম্বার কনজুগেট পেয়ারে থাকে। তো এর যে কনজুগেট পেয়ার, তো বলছে যে কনজুগেট পেয়ারে যদি গুণফল করি মানে ফাইভ স্টার ইন্টু ফাইভ যদি করে আমরা করি, তো সেক্ষেত্রে সেটা রিয়াল এবং নন নেগেটিভ থাকবে। আমরা যদি এক্সাম্পল সহ দেখি, এই এক্সাম্পলটা দিয়েছে ফাই যদি এ প্লাস আইবি হয় আর ফাইভ স্টার যদি এ মাইনাস আইবি হয়, যদি ওর প্রোডাক্ট কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটা সবসময় কি হবে রিয়াল নাম্বার হবে আর নেগেটিভ হচ্ছে। আর এই যে ফাইভ স্টার এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে আমার যদি ফাইভ স্টার কি হয়, এখানে ফাইভ স্টার যদি আমার তিনটা কোয়ার্ডিনেটের আন্ডারে হয়, মানে এক্স ওয়াই জেড তিনটা কোয়ার্ডিনেট থাকে, তো সেই ক্ষেত্রে কি ফাইভ এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্ট করবে প্রবাবিলিটি ডেন্সিটি পার ভলিউমের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে। কারণ কি তিনটা দিক থাকছে, তিন দিকের ক্ষেত্রে আমরা ভলিউম বলি, তো ভলিউম রিপ্রেজেন্ট করবে। আর নিচে যা আছে এটা একটু দেখে নিবে। নেক্সট আমাদের দেখবো প্রপার্টিস অফ ওয়েভ ফাংশনের কি কি প্রপার্টিস হয়। ফার্স্টলি যে প্রপার্টি আছে সেটা হচ্ছে ফিটনেস। এই যে কিছু এই প্রপার্টিস গুলো ছাড়া কিন্তু কোনো ওয়েভ ফাংশন ডিফাইন হতে পারে না। এই প্রপার্টিস অফ ওয়েভ লেন্থ গুলো ওয়েভ ফাংশন গুলো সবসময় আগে মানতে হবে। কি আছে একমাত্র ফাই কি হবে, ফাই একটা ফাইনাইট হবে এবং হ্যাভ ইকুয়াল ভ্যালু ফর অল কোঅর্ডিনেটস, সব কোঅর্ডিনেটের জন্য একটা ইকুয়াল ভ্যালু থাকবে সব সময়। আরেকটা কি কন্টিনিউয়াস হতে হবে, এই যে ওয়েভ ফাংশনটা হবে এটা কন্টিনিউয়াস হতে হবে, কোনো সাডেনলি বেড়ে যাচ্ছে সাডেনলি ইনভিজিবল হয়ে যাচ্ছে বা ভ্যালু পাচ্ছি না, সেটা সম্ভব না। ঠিক আছে, কন্টিনিউয়াস হতে হবে। নেক্সট এই যে ডেরিভেটিভ যেটা করবো আমরা মানে ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডি ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড, সেটাকেও সবসময় কন্টিনিউয়াস হতে হবে, মানে পার্শিয়াল ডেরিভেটিভ যেটা আছে সেটাকে কন্টিনিউয়াস হতে হবে। নর্মালাইজেশন মানে কি এই যে ফাই আমাদের মড ফাই স্কোয়ার যেটা আমরা বার করেছিলাম মানে প্রবাবিলিটি অফ দিস ওয়েভ ফাংশন, ঠিক আছে, প্রবাবিলিটি ডেন্সিটি যেটা বার করেছিলাম, সেটা সবসময় কি এটা সব স্পেসে আমাদের ইকুয়াল হতে হবে, মানে পুরো যে আমরা স্পেসটা ধরবো সেই স্পেসে সব জায়গায় মানে সব টোটাল যে আমরা প্রবাবিলিটি দেখবো সেই টোটাল প্রবাবিলিটি ওয়ান হতে হবে। আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারও পড়েছি যে টোটাল প্রবাবিলিটি সবসময় ওয়ান হয়, তো এখানে ওটাই বলছে যে টোটাল প্রবাবিলিটি সবসময় ওয়ান হতে হবে, যে এই পুরো জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, ওয়ান, মানে কোথাও না কোথাও আমি ইলেকট্রন পাবোই। তো সেটাই বলছে। তো এইসব যে কন্ডিশন যদি একটা কোনো ফাংশন ফলো করে, সেই ফাংশনকে আমরা বলবো হচ্ছে ওয়েল বিহেভড ফাংশন। নেক্সট আমাদের যেটা পড়তে হবে অরবিটালস। অরবিটালস কি পড়তে হবে, অরবিটালস বলতে আমাদের পড়তে হবে এই যে কোয়ান্টা আমরা যে ওয়েভ ফাংশন দেখলাম, সেই ওয়েভ ফাংশন থেকে কি ডেরাইভ আসলো, শোডিঙ্গার ইকুয়েশনের থেকে আমরা একটা এনার্জি সাইজ শেপ ওরিয়েন্টেশন অফ অরবিটালস সেগুলো আমরা পরিষ্কার বুঝতে পারলাম। সেখান থেকে আমাদের কনসেপ্ট আসলো কোয়ান্টাম নাম্বারস, যেটা আমি অলরেডি আগে ডিসকাস করে দিয়েছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল বা সাবশেল কোয়ান্টাম নাম্বার এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এল, এবং আরেকটা ডিসকাস করেছিলাম কি স্পিন কোয়ান্টাম নাম্বার, যে একটা ইলেকট্রন কোন দিকে রোটেশন করবে সেই জিনিসটা আমরা দেখেছিলাম, যে কোন দিকে রোটেশন করছে তার বেসিসে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু প্লাস 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 হাফ এন্ড মাইনাস হাফ হচ্ছে কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সেটাই আমরা এখানে ডিসকাস করেছি, আগের দিন ডিসকাস করেছিলাম, তো এখানে আগের দিন নোটটা প্রোভাইড করা হয়নি, তো এখানে নোটটা আমি অ্যাড করে দিয়েছি, তোমরা এটা পড়ে নেবে। নেক্সট আমি যেটা আলোচনা করতে আসি সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেলটা কি জিনিস, ফ্রি পার্টিকেল হচ্ছে তাকে আমরা ফ্রি পার্টিকেল বলছি যার উপরে বাইরের কোনো অ্যাকশনের বা ফোর্স থাকছে না, কিন্তু তার একটা নিজের নিজের মাস থাকছে, মানে এর থেকে কি বোঝা যাচ্ছে, মানে তার পোটেনশিয়াল এনার্জিটা জিরো হবে। মানে কোনো একটা ধরো কোনো একটা পার্টিকেল আছে, তার বাইরের থেকে যে ফোর্স গুলো থাকে, বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তার মানে তাদের পোটেনশিয়াল এনার্জি মানে যেটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে জিরো হচ্ছে। যদি পোটেনশিয়াল এনার্জি জিরো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল এনার্জিটা কি হচ্ছে, টোটাল এনার্জিটা সবসময় আমার কাইনেটিক এনার্জির সাথে হচ্ছে, মানে টোটাল যে এনার্জি হবে সেটা সবসময় কাইনেটিক এনার্জির সাথে ইকুয়াল হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি ইকুয়াল হয়
সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে ফ্রি পার্টিকেল কনসেপ্টটা যেটা আছে, যে কোনো বাইরের থেকে কোনো এনার্জির আবজে অ্যাপ্লাই করছে না, মানে সে কোনো অন্য কোনো এলিমেন্টের সাথে তার কোনো কলিশন হচ্ছে না। আর মানে যে যেমন একটা এক্সাম্পল স্বরূপ বলতে পারি বিটা রেস, আলফা রেস, বা মানে একদিক থেকে বলা যেতে পারে এটা একটা আনরিয়াল সিচুয়েশন। কোনো হতেই পারে না যে কোনো পার্টিকেলের সাথে কোনো পার্টিকেলের সংঘর্ষ হচ্ছে না বা কোনো এফেক্ট পড়ছে না, এটা একটা অসম্ভব বিষয়। তো এটা একটা আমরা আনরিয়াল সিচুয়েশন আমরা ইমাজিন করেছি, সায়েন্টিস্টরা ইমাজিন করেছে যাতে তারা বিভিন্ন ক্যালকুলেশনটা করতে পারে। নেক্সট আমরা যেটা দেখবো এই ফ্রি পার্টিকেল থেকে আমরা যে আগে শোডিঙ্গারের ইকুয়েশনটা দেখেছিলাম, কি দেখেছিলাম শোডিঙ্গারের ইকুয়েশনটা? আমরা দেখেছিলাম যে ডেল স্কোয়ার ফাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই হচ্ছে এইচ স্কোয়ার ইন্টু হচ্ছে ই মাইনাস ভি ফাই। তো এটাকে আমরা কি দেখেছিলাম, এটা ছিল আমাদের শোডিঙ্গারের ইকুয়েশন। তো এই শোডিঙ্গারের ইকুয়েশন থেকে আমরা এখন দেখবো ফ্রি পার্টিকেল ইন 1D বক্স। 1D বক্স বলতে কি বোঝাচ্ছে? 1D বক্স বলতে বোঝাচ্ছে এরকম একটা বক্স যার হলো একটা সাইড বাউন্ডেড আছে, বাউন্ডেড বাই কি এক্স অ্যাক্সিস দিয়ে একটা সাইড বাউন্ড আছে, আর তার মধ্যে দুটো পিলার, দুটো বাউন্ডারি আছে। কি বাউন্ডারি? একটা এক্স ইকুয়াল টু 0 আর একটা এক্স ইকুয়াল টু এ। এই দুটো রিজিড বাউন্ডারি কি ইনফাইনাইট একটা ওয়াল, মানে ইনফিনিটি পর্যন্ত এটা চলে গেছে, মানে আরেকটা যে বাউন্ডারি আছে সেটা আমরা ইনফিনিটি থেকে খুঁজে পাবো। তো এরকম একটা বক্সের মধ্যে যদি কোনো পার্টিকেলকে রাখা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে? ফর দ্য পার্টিকেল ইনসাইড দ্য বক্স এক্স লাইজ বিটুইন এ 0 অ্যান্ড এ। তাহলে এক্স কোথায় লাই করবে? এই 0 আর এর মাঝখানে, মানে এই যে রিজিয়নটা আছে এই রিজিয়নের মধ্যেই কিন্তু পার্টিকেলটা এইখানেই কোথাও একটা থাকবে। তো এইখানে যদি থাকে পার্টিকেলে, আমরা বলেছি কি ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যেহেতু ফ্রি পার্টিকেল কনসিডার করেছি আমরা, সেই ক্ষেত্রে অবশ্যই পোটেনশিয়াল এনার্জি ভি ইকাল টু 0 হচ্ছে। আর তাহলে ভি ইকাল টু যদি 0 হয়, আমাদের শুটিংকারে যে ভি এক্সপ্রেশন ছিল সেটা যদি আমি 0 পুট করি, তাহলে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে del square phi by x square plus lambda প্লাস 8 পাই স্কোয়ার m/a স্কোয়ার ই ফাই মানে ই মাইনাস ভি ফাই না, কিন্তু ই ফাই। আর এখানে শুধুমাত্র ডেল ফাই বাই ডেল এক্স কেন হলো? কারণ আমরা শুধুমাত্র 1D তে কল্পনা করছি, মানে আমাদের শুধু একটাই বাউন্ডারি, মানে একটাই এলিমেন্ট, সেটা হলো এক্স। আমরা এক্স এর রেসপেক্টেই পুরোটা কিন্তু কল্পনা করছি 1D, এর জন্য 1D বক্স। এর থেকে যদি এখানে আমরা ধরে নিই যে এই টার্মটা, এই টার্মটা যদি আমরা ধরে নিই যে এই টার্মটা হচ্ছে কে স্কোয়ার, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে এই কেটার ধরো একটা কনস্ট্যান্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এটাতে কোনো এক্স এর এলিমেন্ট নেই, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এটাকে আমরা একটা কে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তো নেক্সট যদি এই কে কনস্ট্যান্টটাকে আমরা রিপ্লেস করি, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন দেখতে পারবো। নেক্সট যদি এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন কি হবে? জেনারেল সলিউশন তোমরা নেক্সট সেমিস্টারে ম্যাথে পড়বে, বাট এখানে একটা অ্যাপ্লাই হচ্ছে, তো আপাতত এটা মনে রাখো কি হচ্ছে এই ইকুয়েশনের জেনারেল সলিউশন। এই ইকুয়েশনের জেনারেল সলিউশন হবে ফাই ইকাল টু এ সাইন এক্স কে এক্স প্লাস বি কস কে এক্স। এটা জেনারেল সলিউশন হবে। তো এই জেনারেল সলিউশনের ক্ষেত্রে যদি আমরা এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, বাউন্ডারি কন্ডিশন তো কি ছিল? এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু 0 ছিল একটা বাউন্ডারি, আর একটা ছিল এক্স ইকাল টু এ। যদি বাউন্ডারিতে কোনো এলিমেন্ট পাওয়া যায়, সেইখানেও কি হবে? সেইখানেও কিন্তু আমাদের কিছু কন্ডিশন পাওয়া যাবে, বাউন্ডারি কন্ডিশন। সেগুলোকে বলছি আমরা বাউন্ডারি কন্ডিশন। এই যে এখানে ডিটারমাইন বাই বাউন্ডারি কন্ডিশন কি হচ্ছে? এক্স ইকাল টু এ এন্ড এক্স ইকাল টু 0। বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন যেটা হচ্ছে এক্স ইকাল টু 0, সেখানে যদি আমরা অ্যাপ্লাই করি, সেটা করলে কি হবে? এ সাইন এক্স, এখানে এক্সটা এখানে 0 হয়ে যাচ্ছে। এই দেখো এক্স যেটা ছিল আমার এখানে, এক্সটা 0 হয়ে যাচ্ছে, এক্সটা 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি যদি আমি এটা দেখি, এটা সাইন 0 হয়ে যাচ্ছে, এটা কস 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে পাবো হচ্ছে বি ইকাল টু 0 পাচ্ছি। ঠিক আছে? আর বি ইকাল টু 0টাকে যদি আমি এই ইকুয়েশনে আগের 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই, তাহলে আমি কি হবো? ফাই ইকাল টু এ সাইন এক্স কে এক্স, এটা একটা ইকুয়েশন পাই যাচ্ছি আমরা। আর অ্যাট দ্য ওয়াল, মানে ওয়ালের আরেকটা ওয়াল যেটা আছে যেখানে হলো এক্স ইকাল টু এ, সেইখানে যদি আমরা চলে যাই, সেখানে কি দেখতে পারবো? সেখানে কি হবে? ফাই ফাংশনটা অবশ্যই 0 হতে হবে, সেই যেহেতু একটা বাউন্ডারি সিচুয়েশন হয়েছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ওয়েভ ফাংশনটা বিকাম কি হয়ে যাচ্ছে? যদি আমি এ সাইন কে এ ইকাল টু 0 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন হতে পারে, হয় আমার এ ইকাল টু 0 হবে, আর নাহলে সাইন কে এ ইকাল টু 0 হবে। কিন্তু এ ইকাল টু কোনোদিন 0 হওয়া সম্ভব না। কেন? এই ক্ষেত্রে সব জায়গায়, মানে পুরো পুরো বক্সের মধ্যে সব জায়গায় ফাই এর মান 0 হয়ে যাবে, তো সেটা কিন্তু সম্ভব না, এটা এই অ্যাকসেপ্টেবল সলিউশন হতে পারে না। তো কি হচ্ছে? তো নিশ্চয়ই আমাদের সাইন কে এ ইকাল টু 0 হবে। তো সাইন কে ইকাল টু 0 যদি আমি নেই, তাহলে কি হবে? সাইন কে ইকাল টু 0 ইকাল টু আমরা সাইন এন পাই বলতে পারি, যে পাই এর অনুপাতে যদি নেই, সাইন পাই তার অনুপাতে যদি নেই, সেটা ভ্যালু আমার 0 হয়। আমরা ট্রিগনোমেট্রিতে পড়েছি। সেখান থেকে আমরা পার করতে পারবো কে এর ভ্যালু কি আসবে? কে ইকাল টু এন পাই বাই এ। তো এখানে এন এর ভ্যালু কি হবে? এন এর ভ্যালু হচ্ছে ইন্টিজার, মানে 1 2 3 4 5 6 এরকম করে নিতে পারি। তো দেওয়ার পরে এই ফাংশনটা যদি আমরা একটা ইনসাইড দ্য বক্স, যদি ওই ফাংশনটা যদি পার্টিকেলের বক্সের ভেতরে আমি ইমাজিন করি, সেই ক্ষেত্রে ওই ফাংশনটা কেমন আছে? ফাই এন ইকাল টু এ সাইন এন এক্স এন পাই এক্স বাই এ, এন পাই এক্স বাই এ।
ঠিক আছে। আর এখানে আমরা যদি ইকুয়েশন আমরা আগে আগে পেয়েছিলাম যে কে যে ফর্মুলাটা, কে স্কোয়ার ইকাল টু এইট পাই স্কোয়ার এম বাই এ স্কোয়ার ই, সেখান থেকে যদি আমরা ইর ফর্মুলাটা বার করি, ই ইকাল টু কি হবে সেখানে, আর ই কি হচ্ছে মানে পার্টিকেলের আমরা ই ই যেটা জানতাম, যেটা আমরা কাইনেটিক এনার্জি আমরা পার্টিকেল অফ কি আমরা কি হয়ে বার করি, সেটা ই এন ইকাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 m a স্কোয়ার। এটা আমরা যে আগেই পড়েছিলাম আগের শ্রোডিঙ্গার ইকুয়েশন বার করার সময়। তো এটাকে যদি আমরা একটু হালকা করে মার্চ করে দিই, মানে এই যে ই এনটা যে আমরা আছে, এই ই এনটাকে বলছি আমরা আইগেন ভ্যালুস। আর যে ফাই এন যে আমরা ফাংশন বার করলাম, এই যে ফাই এন ফাংশনটা, এটাকে বলছি আমরা আইগেন ফাংশনস, আর এটাকে বলছি আমরা আইগেন ভ্যালুস। ঠিক আছে। এর থেকে যে বাউন্ডারি কন্ডিশনগুলো যে অ্যাপ্লাই করলাম, বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার পরে আমাদের যে কন্ডিশনটা আসলো, সেখানে কি দেখা গেলো, এই যে কি দেখা গেলো যে এই যে বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে একটা পার্টিকেলের মিনিমাম ভ্যালু কি হতে পারে, 1 হতে পারে। কারণ কি, যদি আমার ওই ভ্যালু এন এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে ওটা সব জায়গায় কিন্তু 0 হয়ে যাবে, সেটা কিন্তু একটা সলিউশন হচ্ছে না। তো মিনিমাম যে আমার এনার্জি পাবো, সেই মিনিমাম এনার্জি কোথায় পাবো, এন ইকাল টু 1-এ গিয়ে আমরা মিনিমাম এনার্জি পাবো। তো এই পয়েন্টটাকে বলছে জিরো পয়েন্ট এনার্জি, যেটা ভ্যালু কি হচ্ছে ই জিরো ইকাল টু এইচ স্কোয়ার বাই 8 m a স্কোয়ার। ঠিক আছে। তো এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর এই ফাংশনের ফর্মুলাটা মনে রাখতে হবে, মানে যেটা আইগেন ফাংশন আর আইগেন ভ্যালুস। নেক্সট যদি আমরা কি করছি, নেক্সট আমরা যদি একটা প্রবাবিলিটি ফাংশন ইউজ করি, যে এই যে ফাই এন এবং ফাই স্টার এন এবং ফাই এন, বা ডাইরেক্ট যদি আমরা বলি মড ফাই স্কোয়ার যদি আমরা বলি, এটা ফাই স্কোয়ারটা কি প্রবাবিলিটি ডেন্সিটি। তো এই প্রবাবিলিটি ডেন্সিটি যদি আমরা ডাইরেক্ট পি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কোথায় থাকবে, সেটা আমরা ওই রেঞ্জের মধ্যে 0 to এর রেঞ্জের মধ্যেই থাকবে। তো সেটা আমরা কি পাবে, একটা স্পেসিফিক লিমিটের মধ্যে যদি আমরা সেটা ইন্টিগ্রেশন করি, মানে নর্মালাইজেশন করি, তাহলে আমরা কি পাবো, সেটা আমরা পাবো হচ্ছে এ যে আমার ভ্যালুটা আছে এ, যেটা আমরা এ ইকাল টু সাইন, যেটা আমার ফাংশনটা আছে, ওয়েভ ফাংশন যেটা আমরা দেখেছিলাম, কি ফাংশন, এই যে সাইন ফাই ইকাল টু এ সাইন এন এক্স এক্স। এখানে এ এর ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমরা ডিটারমাইন করা হয়নি। তো এর ভ্যালুটাকে আমাদের ডিটারমাইন করতে হবে, কিভাবে ডিটারমাইন করবো, আমরা নর্মালাইজেশন করবো, ডাইরেক্ট কি ওই প্রবাবিলিটি ফাংশনটাকে নর্মালাইজ করবো। প্রবাবিলিটি ফাংশন মানে এটাকে ইন্টিগ্রেশন এ টু জিরো পি এক্স ডিএক্স করছি। ডিএক্স প্রবাবিলিটি ফাংশনের ভ্যালু কি হচ্ছে ফাই এন স্টার। তারপর তাহলে ফাই এনটাকে একটা বলতে যে মড ফাই এন স্কোয়ার, সেই মড ফাই এন স্কোয়ার এখানে ফাই এনটাকে আমার ভ্যালুটা এখানে বসিয়ে দিব, এ সাইন এন এক্স বাই এ, এটা স্কোয়ার করছি মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার এন এক্স এন পাই এক্স বাই এ। তো এটা হচ্ছে, তো এখানে যদি আমরা এই যে সাইন স্কোয়ার এন এক্স সাইন স্কোয়ার, আমরা সূত্র একটা ত্রিকোণমিতির সূত্র পড়েছিলাম যে সাইন স্কোয়ার যদি এক্স থাকে, সেটাকে আমরা লিখতে পারি যে হাফ, সেটাকে আমরা লিখতে পারি হাফ 1 - cos 2x। আমরা কিন্তু এটা লিখতে পারি। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছে, এই ফর্মুলা করে যদি আমরা হালকা ভাঙি, তা দেখতে পারবো যে এ স্কোয়ার ইন্টু এ বাই 2 - 0 এটা আসবে। আর আমরা জানি কি টোটাল প্রবাবিলিটি, আমরা আগেই ডিফাইন করেছি, কি ডিফাইন করেছি, যে এখানে বলে দিয়েছি টোটাল প্রবাবিলিটি। আমরা আগে বলেছিলাম যে টোটাল প্রবাবিলিটি কি হয়, টোটাল প্রবাবিলিটি 1 হয়। তো এটা কি হচ্ছে, আমরা ইন্টিগ্রেশন টোটাল এরিয়ার উপর ইন্টিগ্রেশন করেছি, তাহলে কি হবে, টোটাল প্রবাবিলিটি হবে 1। ঠিক আছে, এটা টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি 1 হচ্ছে, আমরা আগেই বলেছিলাম। তো এখানে এটাকে যদি আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা যদি দেখো এ বাই 2, এটাকে ওই পাশে নিয়ে গেলাম 2/a, আর স্কোয়ারটাকে রুট করে দিলাম, রুট মানে কি হাফ। তাহলে এ বাই 2/a টু দি পাওয়ার হাফ, বা ডাইরেক্ট বলতে পারি রুট 2/a, রুট 2/a, এটা আমরা বলতে পারি। তো ডাইরেক্ট এটাকে কি বলছি, এটা হচ্ছে নর্মালাইজ, আমার নর্মালাইজ হয়ে গেল আমাদের এই ফাংশনটাকে যদি আমরা নর্মালাইজ করার পরে যেটা পাবো, মানে এর ভ্যালুটা যদি পুট করে দিই, তাহলে পাবো যে ফাই এন ইকাল টু √2/a সাইন এন পাই এক্স বাই। তো এই যে ফাংশনটা পেলাম, এটাকেই বলা হচ্ছে যে 1D ক্ষেত্রে ফাংশনটা, ওয়েভ ফাংশন ফর আ ফ্রি পার্টিকেল ইন 1D। এখন যে এই যে 1D তে আমরা ফাংশনটা পেলাম, সেটা যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি, অনেকগুলো যদি এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু গ্রাফ বার করা হচ্ছে, সেই গ্রাফটা যখন আমরা বার করছি, সেখান থেকে অনেকগুলো আমরা জিনিস পাচ্ছি। কি কি জিনিস পাচ্ছি, ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনগুলো কখনো ক্ষেত্রে সিমেট্রিক হচ্ছে, বা কোনো ক্ষেত্রে ইসিমেট্রিক হচ্ছে। সেটা আমরা কেমন করে বার করছি, যদি যখন বক্সের মাঝখানে যদি মিরর দিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি ওই ফাংশনের যে ওয়েভটা পাচ্ছি, কখনো সিমেট্রিক ওয়েভ হচ্ছে, কখনো অ্যাসিমেট্রিক ওয়েভ হচ্ছে। আবার কি দেখতে পাচ্ছি, যে বাউন্ডারি গুলো যে দিয়েছি, সেই বাউন্ডারিতে সবসময় ফাংশনটা কি হয়ে যাচ্ছে, ফাংশনটা গিয়ে ওখানে 0 হয়ে যাচ্ছে। আর বাউন্ডারি ছাড়াও আমরা এই ভেতরে, যে বক্সের ভেতরে এমন এমন কিছু লোকেশন আছে, সেই লোকেশনগুলোতে ফাংশনের ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তো সেই পয়েন্টগুলোকে আমরা কি বলছি, সেই পয়েন্টগুলোকে আমরা নোড বলছি। এবং এই নোটগুলা, এই যে নোটগুলো আছে, সেই নোটগুলো কিন্তু পুরো পুরো যে আমার এখানে পুরো কিছু সেন্টার,
যে এই যে বক্সের যে সেন্টার, সেই সেন্টারে গিয়ে দেখছি এই ভ্যালুটা, ফাংশনের ভ্যালুটা কিন্তু জিরো আসছে। এই দেখতে সেন্টার, বক্সের সেন্টারে গিয়ে ফাংশনের ভ্যালুটা কিন্তু জিরো আসছে, এখানেও জিরো আসছে, আবার এখানেও একটা জিরো, ফাংশনের ভ্যালু কিন্তু জিরো আসছে। তো এটা কিন্তু আমাদের একদমই ক্লাসিক্যাল রেজাল্ট থেকে আসছে না, এটা এক্সপেরিমেন্টাল গ্রাফের রেজাল্ট থেকে আসছে। এটা হলো গ্রাফের কিছু রেজাল্ট দেওয়া আছে, এটা তোমার বাকিটুকু বাড়িতে পড়বে কি কি রেজাল্ট দেওয়া আছে। নেক্সট আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল বক্স। 3 ডাইমেনশনাল বক্স কি হচ্ছে, আমরা এক্স ওয়াই জেড 3টা ডাইমেনশন থাকবে। তো 3 ডাইমেনশনের ক্ষেত্রে যদি আমরা দেখি এ বি সি, যদি আমরা বিভিন্ন এজ রিপ্রেজেন্ট করি, তাহলে কি হচ্ছে, এখানে আমার এক্স এর ভ্যালুটা কত থেকে কত ভ্যারি করছে, 0 থেকে এ পর্যন্ত এক্স এর ভ্যালু ভ্যারি করছে। ওয়াই এর ভ্যালু কত থেকে কত যাচ্ছে, ওয়াই এর ভ্যালু যাচ্ছে এ থেকে বি, এবং এ থেকে বি, আর জেড এর ভ্যালু যাচ্ছে এ থেকে সি। এখানে একটু মার্কিং ভুল করা আছে, ধরো এটা হচ্ছে আমার বি হবে, আর এটা হচ্ছে আমার সি হবে, ঠিক আছে, জেড বরাবর সি। সেই হিসেবে যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম এখানে বাউন্ডারিটা বলা আছে। সেই আমাদের এই ভেতরে 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 অবশ্যই পোটেনশিয়ালটা আমার, পোটেনশিয়ালের ক্ষেত্রে এখানে জিরো পোটেনশিয়াল হবে অবভিয়াসলি। এবার যেটা আমরা এখানে ফর্মুলাটা কি লিখে, এই ফর্মুলাটা এখানে যদি ফাই ফাংশনটা বার করি, সেটা কাদের উপর ভ্যারি করবে, 3টা ফাংশনের উপর ভ্যারি করবে। তো আমার 3টা ফাংশনের জন্য যে আমার ফর্মুলাটা হবে সেটা আমাদের এখানে লিখতে হবে, ফাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইন্টু কি হচ্ছে প্রথম প্রথম ফাংশনটা √2 বাই এ সাইন এন এক্স, এন এক্স পাই এক্স বাই এ, আবার বি বা বি এ ওয়াই এর ক্ষেত্রে, আবার বি সি আর জেড এর ক্ষেত্রে। তো এইখানে যদি আমরা এটা একটু নর্মাল, এখান থেকে যদি √2 বাই সি বা এবং 2 বাই এ এগুলো যদি বার করি, তাহলে আমরা কি পারবো, যে √8 বাই ভি। এখানে ভি কেন করা হলো, এইখানে এখানে যদি দেখো, এই এটা, বিটা আর সিটা বাইরে এসে কি হবে, এবিসি হবে। আর এবিসি আমরা কি বলেছিলাম, 4টা এজ। আর 4টা এজ বলতে কি হবে, 4টা এজ হলো বক্সের ভলিউম। এখানে ভিটাকে বক্সের ভলিউম দিয়ে এখানে রিপ্লেস করে দেওয়া হয়েছে। নেক্সট আমরা যদি এখানে এই এনার্জি এক্সপ্রেশনটা কেমন হবে, এনার্জি এক্সপ্রেশনটা হবে এরকম, ই ইকাল টু এইচ স্কোয়ার বাই 8m ব্র্যাকেটে এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার বা এন জেড স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমার এনার্জি লেভেলের এক্সপ্রেশন আসবে। তারপরে যদি আমরা থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে, কার্টেসিয়ান সিস্টেমের ক্ষেত্রে এইটা কি বোঝা যাচ্ছে, এটাই আমরা কোয়ান্টাম নাম্বার, এই এন এক্স এন ওয়াই এন জেড হচ্ছে 3টা কোয়ান্টাম নাম্বার ফর 3 ডাইমেনশনস। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম। এনার্জি লেভেল ডায়াগ্রামটা কি, এনার্জি লেভেল ডায়াগ্রাম হচ্ছে যখন আমরা কোনো এনার্জি লেভেলগুলোকে বিভিন্ন এনার্জি স্টেট অনুযায়ী গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি, সেটাকেই বলছি আমরা এনার্জি লেভেল ডায়াগ্রাম। এনার্জি লেভেল ডায়াগ্রাম কোথায় কোথায় ইউজ করা হয়, আমরা জেনারেলি এগুলো ইউজ করি হচ্ছে বিভিন্ন ফরমেশন অফ ইলেকট্রনস দেখানোর জন্য, বা ফলে অরবিটের এনার্জি স্টেটগুলো দেখানোর জন্য আমরা জেনারেলি এটাকে ইউজ করে থাকি। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা রিপ্রেজেন্ট করি, দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনের এনার্জি লেভেল ডায়াগ্রাম দেখা হচ্ছে। সব থেকে কম এনার্জি, এই উপর দিয়ে দেখতে পাচ্ছি এনার্জিগুলো বাড়ছে, মানে সব থেকে কম কম হচ্ছে 1s এর এনার্জি, দেন 2s এন্ড 2p এর এনার্জি সেম, 3s 3p 3d এনার্জি সেম। মানে হাইড্রোজেনের ক্ষেত্রে তো এগুলা কক্ষপথে কোনো এলিমেন্টই থাকে না। তো এলিমেন্টে যদি না থাকে, এগুলো এনার্জি আমার ডিফাইন করে লাভ কি, মেইনলি আমরা দেখতে হবে 1sটাই, 1sটা ঠিক আছে কিনা। যদি মাল্টি ইলেকট্রন থাকে, মানে একের থেকে বেশি ইলেকট্রন থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই এরকম একটা ফলো করছে। আর এখানে যদি দেখতে পাচ্ছ যে থ্রি ডির যে এনার্জিটা 4s এর থেকে বেশি হচ্ছে, 4ডিটা 5s এর থেকেও বেশি হচ্ছে, আর 4f যেটা, ওই 4f এর এনার্জি প্রায় 5ডির সাথে সমান হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, তোমরা একটা টার্ম পড়ে থাকবে, যেটাকে তোমরা টার্মটা পড়েই থাকবে, যেটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট, তোমরা এই টার্মটা পড়ে থাকবে, শিল্ডিং এফেক্ট। এই শিল্ডিং এর এফেক্টের জন্য কি হয়, এদের এনার্জিটা অনেকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, নিউক্লিয়াসের এফেক্ট এদের উপর সহজে পড়ছে না, এর জন্য এদের এনার্জিটা অনেকটা বেড়ে যাচ্ছে। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিজেনারেসি। ডিজেনারেসির কনসেপ্টটা হচ্ছে, যদি যদি বিভিন্ন একটা কোয়ান্টাম মেকানিক্সে, এই যে আমরা বিভিন্ন কোয়ান্টাম নাম্বার বলেছিলাম, আলাদা আলাদা ডাইমেনশনের জন্য আলাদা আলাদা কোয়ান্টাম নাম্বার বলেছিলাম, কি বলেছিলাম, যে এন এক্স, এন ওয়াই আর হলো এন জেড। তো এই 3টা কোয়ান্টাম নাম্বারের যে কম্বিনেশনগুলো আছে, কম্বিনেশনের মধ্যে থেকে যদি বিভিন্ন কম্বিনেশনে একই একই বা টু আর মোর স্টেটের ক্ষেত্রে, এক কোয়ান্টাম নাম্বারের কম্বিনেশনের ক্ষেত্রে আমরা সেম এনার্জি দেখতে পারি, সেগুলোকে বলবো আমরা, সেই কনসেপ্টটাকে বলছি আমরা ডিজেনারেসি। যদি একটা গ্রাফের মাধ্যমে বলি, এই একটা ডিজেনারেসির একটা কনসেপ্ট বোঝানোর জন্য গ্রাফ। সব থেকে মিনিমাম কি হতে পারে, কোয়ান্টাম নাম্বার বলেছিল, আমরা আগে আলোচনা করেছিলাম যে মিনিমাম কোয়ান্টাম নাম্বার সবসময় 1 হবে। কারণ এন ইকাল টু 0 করলে কি হয়, পার্টিকেলের সব লোকেশনে 0 হয়ে যাচ্ছে, ফাংশনটাই 0 হয়ে যাচ্ছে, যেটা কোনোদিন পসিবল না। তো আমরা এন ইকাল টু 0 নিতে পারবো না, এন ইকাল টু মিনিমামকে 1 নিতে হবে। তাহলে ফার্স্ট কম্বিনেশন যে দাঁড়াবে সেটা হচ্ছে 1 1 1 1, মানে এই তিনটার ভ্যালুই 1। তো সেটাকে বলছি, কি বলবো আমরা, সেটাকেই বলছি আমরা জিরো পয়েন্ট এনার্জি, কারণ এটা সত্যি মিনিমাম। সেটার ভ্যালু কত হচ্ছে, এই মিনিমাম পয়েন্টের ভ্যালু হচ্ছে আমার, এই দেখতে হবে 3, 3 কি, a স্কোয়ার বাই 8m স্কোয়ার, এটা এত এত ইউনিট।
এটার রেসপেক্টে ভেরি করছে। 3h² / 8/m এ, 6h² / 8m² এরকম করে ভ্যারি করছে। নেক্সট যেটা আছে, নেক্সট কম্বিনেশন কি, যেখানে একটা কোয়ান্টাম নাম্বারকে আমরা 2 করে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আমরা 6 আসবে, এবং যে কোনো দুটোকে আমরা 2 করে দিচ্ছি সেই ক্ষেত্রে এরকম কম্বিনেশন আসবে, সেটা এনার্জি লেভেলটা 9 চলে যাবে। আর যদি যে কোনো একটাকে 3 করে দিই সেই ক্ষেত্রে এনার্জিটা 11তে যাবে। প্রত্যেকটা যদি 2 করে দিই সেই ক্ষেত্রে এনার্জি চলে যাবে 12, এবং যে কোনো একটাকে 3 আর একটাকে 2 আর একটা 1, মানে 1 2 3 এরকম করে কম্বিনেশন বানাই, সেই ক্ষেত্রে এনার্জি চলে যাবে 14তে, মানে 14h² / 8m²। ঠিক আছে, এটাই বলছি আমার ডিজেন এনার্জির কনসেপ্ট। এই কনসেপ্টটা হলো যে মনে রাখো, এই ডায়াগ্রামটা মনে রাখো, সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য পার্টিকেল ইন আ বক্স। তো অ্যাপ্লিকেশন, এই যে আমরা পার্টিকেল ইন আ বক্সের মডেলটা পড়লাম, সেটা কি কি অ্যাপ্লিকেশন, কোথায় কি অ্যাপ্লিকেশন হয়, তো এই জিনিসটা তোমার রিডিং মারবে তাহলেই বুঝে যাবে। এখানে আমার তেমন কিছু বোঝানোর নেই, আরামসে রিডিং মারো, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা যেটা বলবো সেটা হলো ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল কি জিনিস? ন্যানো পার্টিকেল মানে যে পার্টিকেলের ডাইমেনশনটা বিটুইন 1 to 10 ন্যানোমিটারের মধ্যে থাকে, সেটাকে কি বলছি আমরা? ন্যানো পার্টিকেল বলছি। বাকিটুকু রিডিং মারবে, আরামসে বুঝে যাবে। কিন্তু ন্যানো পার্টিকেলের উদাহরণ দেখছো, এসিএম, এইচআর, টিএম, টিএম, রেক্স রে, বিট, এসবকে বলছি আমরা ন্যানো পার্টিকেল। এগুলো একটু পড়ে নেবে। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা আলোচনা করবো হচ্ছে আইগেন ফাংশনস এন্ড আইগেন ভ্যালুস। তো আইগেন ফাংশন এন্ড আইগেন ফাংশন আগেও বলেছি, সেটা আবার বলছি। আগে একটা বললাম যে আইগেন ফাংশন, সেটা এটা একটু ডিফারেন্ট আছে, কিন্তু আসলে জিনিসটা একই। ফার্স্টলি কি আছে? অপারেটর। যদি একটা অপারেটর ধরে নিলাম যে এ ক্যাপ, তো এ ক্যাপ যদি একটা অপারেটর হয়, সেটা অপারেটিং কার উপরে অপারেট করছে? ফাংশন ফাই আই এর উপর অপারেট করছে। যদি ফাই এর উপর এটা অপারেট করে থাকে, সেখানে অপারেট করার পরে কি বলছে, যে এই ফাংশনটা যদি আই অপারেটর আই এ ক্যাপ যদি ফাংশন আই এর উপরে যদি এটা অপারেট করে, তাহলে সেটা কিসে কনভার্ট হয়? সেটা কনভার্ট হয় হচ্ছে ফাই আই অ্যান্ড তার মাল্টিপল, কিসের মাল্টিপল? এর মাল্টিপল। মোট কথা ম্যাথমেটিক্যালি আই ক্যাপ ফাই আই ইকুয়াল টু এ ফাই আই, এরকম। কিন্তু এখানে এ ক্যাপ আর এ কিন্তু ইকুয়াল টু করা যাচ্ছে না, কাইটা কাইটা এরকম না, এটা তো আলাদা কনসেপ্ট আছে। এইখানে যে এই এটা আছে, এটাকে বলছি আমরা আইগেন ভ্যালুস, আর এই যে ফাই আই সেটাকে বলছি আমরা আইগেন ফাংশনস। এবার এই এক্সাম্পল যদি বলি যে ফাই আই ইকাল টু কি হবে? ফাই আই ইকাল টু হচ্ছে ই ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, আর ফাই যদি এ ক্যাপ কি হবে? এ ক্যাপ হচ্ছে ডেল ডেল এক্স। ডেল ডেল এক্স যদি আমরা এখানে ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো আমরা? ডেল ডেল এক্স পাবো হচ্ছে মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স। তাহলে এই মাইনাস এ আর ডেল ডেল এক্স ইকুয়াল টু হবে? একদম ইকুয়াল টু না, কারণ এটা একটা জাস্ট অপারেটর। ঠিক আছে, একটা অপারেটর, প্লাস মাইনাস একটা ফাংশন, একটা অপারেটর জাস্ট। তো এইখান থেকে এখানে এটা হচ্ছে আমার আইগেন ফাংশন, আর এটা হচ্ছে আমার করসপন্ডিং আইগেন ভ্যালু। এটা হচ্ছে ফাংশন, আইগেন ফাংশন অফ দিস, এন্ড দিস উইল করসপন্ডিং আইগেন ভ্যালু কত হচ্ছে? মাইনাস এ হচ্ছে। তো এখন যদি আমরা এটা ধরে নিই যে ক্লাসিক্যাল একটা টোটাল এনার্জি অফ সিস্টেম যদি আমি ধরে নেই এইচ, ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে যদি ধরে নেই এইচ, এবং এটা যদি কাইনেটিক এনার্জি ধরি আমি টি, পোটেনশিয়াল এনার্জি ধরি ভি, সেক্ষেত্রে আমরা কি পাবো ইকুয়েশনটা? আমরা পাবো এইচ ইকাল টু টি প্লাস ভি। কারণ কারণ কি, টোটাল এনার্জি ইকাল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তো এটা পাচ্ছি। আমি যদি এটাকে আমি অপারেটরে রিপ্রেজেন্ট করি, সেটা কেমন পাবো? আমার অপারেটর হ্যামিল্টন অপারেটরে রিপ্রেজেন্ট করি, সেটা পাবো হচ্ছে এইচ ক্যাপ ইকাল টু টি ক্যাপ প্লাস ভি ক্যাপ। সেটাই যদি আমি এখানে দেখি, আমাদের এটা অপারেটর ফাংশন যদি আইগেন ভ্যালু যদি এনার্জি রিটেন কেমন করে রিটেন করতে পারি, এটা। তো এটাকে আমরা কি বলেছিলাম? অপারেটর ফর্ম অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন। তো এই শ্রোডিঙ্গার ইকুয়েশন এটাকে কি বলছি আমরা? এই যে এইচ ক্যাপ যেটা ছিল, সেটাকে বলছি আমরা ক্লাসিক্যাল, সেটাকে বলছি আমরা হ্যামিল্টন অপারেটর। এই হ্যামিল্টন অপারেটরের ক্ষেত্রে আমি হ্যামিল্টন অপারেটরটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে। ফার্স্টলি এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই টোটাল এনার্জিটাকে রিপ্রেজেন্ট করা যায় এইভাবে, মোমেন্টামের সাথে রিলেশন করে, 1/2m ইন্টু পি এক্স স্কোয়ার, পি ওয়াই স্কোয়ার, পি জেড স্কোয়ার, মানে চারটা ডাইমেনশনে, তিনটা ডাইমেনশনে আলাদা আলাদা মোমেন্টাম, তা প্লাস হচ্ছে ভি এক্স ওয়াই জেড, ঠিক আছে, ভলিউম। এবার যদি এই হ্যামিল্টন অপারেটরকে আমরা কিভাবে লিখতে পারলাম? তাহলে এটা যদি অপারেটর করে, তাহলে সবগুলোকে অপারেটর করে দাও, 1/2m সবগুলো অপারেটর, মানে পি এক্স স্কোয়ার, পি ক্যাপ স্কোয়ার, আবার ওয়াই ক্যাপ স্কোয়ার, তারপরে জেড ক্যাপ, যে পি জেড ক্যাপ স্কোয়ার, বা ভি ক্যাপের এক্স ওয়াই জেড। ভি ক্যাপ এক্স ওয়াই জেড মানে পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস অনলি আপন কোঅর্ডিনেট, মানে কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে। তাহলে ক্যাপের ক্ষেত্রে এটা এই দুটো ভ্যালু সেম হবে, মানে ভি ক্যাপ আর হচ্ছে ভি ভ্যালুটা সেম হচ্ছে। এই ক্ষেত্রে যে আমরা মোমেন্টাম অপারেটর বার করি, সেই মোমেন্টাম অপারেটর আমার কি হচ্ছে? মোমেন্টাম অপারেটর আমার প্রত্যেকটা মোমেন্টাম অপারেটরের ভ্যালু কত আসে? একটা ভ্যালু আসবে যে একটা কনস্ট্যান্ট থাকছে, কনস্ট্যান্ট হচ্ছে এইচ বাই টু পাই আই, এটা হলো কনস্ট্যান্ট প্রত্যেকটা ক্ষেত্রে। আর যে যত এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে খালি জাস্ট ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড। এই ভ্যালুগুলো যদি আমি পুট করে দিই রিলেশনে, তাহলে আমরা কি পাবো? এইচ ক্যাপ
মানে এখানে এই যে রিলেশন আমার এখানে এটা এখানে একটা দেওয়া লাগতো এইচ ক্যাপ, মানে জাস্ট ক্যাপ করে যাচ্ছে এইচ ক্যাপ, তাহলে এই রিলেশন যদি আমরা এখানে পুট করে দিই তারপর হচ্ছে আমার এটা। নেক্সট যদি এই রিলেশনের মধ্যে কি ইকুয়েশনটা কেমন কেমন আছে, যদি আমরা এটাকে আইগেন ফাংশন ফাংশন দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, এরকম পাবো এইচ ক্যাপ এইচ ফাই ক্যাপ, দেন আমরা এই এটা ইন্টু ইন্টু আবার ফাংশন, দেন এটার সাথে আবার ফাংশন, এটাকে পুরোটাকে আমরা কি বলতে পারি, এটাকে ডাইরেক্ট আমরা বলতে পারি ই ফাই, কারণ আমরা ইকুয়েশনটা আগেই পড়েছিলাম। এখান থেকে আমাদের ইকুয়েশনটা কি আসছে, ইকুয়েশন আসছে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, মানে এই যে পার্টটা আমাদের এই পার্টটাকে যেটা আছে এটাকে আমরা ডাইরেক্ট যদি ডেল দিয়ে রিপ্রেজেন্ট করে দিই তাহলে কি হবে হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ডেল স্কোয়ার ফাই প্লাস ভি এক্স ওয়াই জেড ফাই ইকুয়াল টু ই ফাই। তো এই যে ইকুয়েশনটা পাচ্ছি এই ইকুয়েশনটাকে বলছি আমরা শ্রোডিঙ্গার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। তো আজকের লেকচার ছিল এই পর্যন্তই। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নেক্সট লেকচার খুবই শীঘ্রই আসছে। আজকের লেকচারে কোনো হোমওয়ার্ক থাকছে না, কারণ আজকের লেকচার খুবই ইম্পর্টেন্ট ছিল। তোমার যদি পুরোটা আরেকবার রিভাইজ করে এবং নোটটা ভালো করে পড়বো। নেক্সট দিন আমরা আলোচনা করব আরো কিছু নতুন জিনিস, মলিকুলার অরবিটাল থিওরি, সেটা নিয়ে আমরা আসবো পরের দিন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।